ইলেকট্রোম্যাগনেটিজম অর্থাৎ তড়িৎচুম্বকত্ব এবং চুম্বক ধর্ম এবং আবেশ, এই তিনটে পার্ট নিয়ে আলোচনা হয়েছে। আমি বলেছিলাম একটা ছোট সামারি ক্লাস করব, সেই সামারি ক্লাসটাই আজকে নিয়ে এসেছি। তো যে যে অংশগুলো খুব ছোট অথচ ইম্পর্ট্যান্ট আমরা বাদ দিয়ে চলে গেছি বা আমাদের জানার খুব দরকার, সেইগুলো আমরা আজকে একটু আলোচনা করব। যেমন আমরা প্রথমেই আসছি এই সামারি ক্লাসের তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট। তড়িৎ চুম্বক এটা কি না, এই কনসেপ্ট আমরা ছোটবেলায় শিখেছিলাম। কিরকম? কাঁচা লোহার দণ্ড নেওয়া হবে। কাঁচা লোহা মিন্স লোহার প্রিপারেশনে একটা ওই যে লোহা যখন তৈরি হবে তার একটা স্টেজ, সেটাকে আমরা র আয়রন বা কাঁচা লোহা বলি। সেই কাঁচা লোহার একটা দণ্ড, চোঙাকৃতি দণ্ড নেব। এর গায়ে আমরা তামার তার জড়াবো। এইভাবে তামার তারটা জড়ানো হলো। তারপর এটার মধ্যে দিয়ে আমরা প্রবাহ পাঠাবো। যখনই আমরা প্রবাহ পাঠাবো, এইরকম প্রবাহগুলো যখন যাবে, তখন এই কাঁচা লোহার দণ্ড ম্যাগনেটে পরিণত হবে, অর্থাৎ চুম্বকে পরিণত হবে। তো যতক্ষণ এই প্রবাহ চলবে ততক্ষণ এটা চুম্বক। এই প্রবাহ বন্ধ করে দিলে চুম্বকত্ব বন্ধ বা এর চুম্বক ধর্মটা বন্ধ হয়ে গেল। তাহলে আমরা যদি এইরকম প্রান্ত, মানে এই প্রান্ত থেকে যদি দেখি, তাহলে প্রবাহ দেখবো এইরকম হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। আর এই প্রান্ত থেকে দেখলে হবে ঘড়ির কাঁটার বিপরীত, অর্থাৎ এদিক থেকে দেখলে ক্লকওয়াইজ আর এদিক থেকে দেখলে অ্যান্টি ক্লকওয়াইজ। তো যদি আমরা এই প্রান্ত থেকে দেখি যে ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তাহলে আমরা জানি যে ক্লকওয়াইজ কারেন্ট মানে সেদিকটা হয় এস পোল। সেই জন্য এদিকটা হয়ে যাবে এস পোল আর এদিকটা হবে এন পোল। কারণ অ্যান্টি ক্লকওয়াইজ মনে রাখার জন্য এরকম আমরা একটা ছবি এঁকেছিলাম যে এটা এন পোল তৈরি হবে। তাহলে যতক্ষণ কারেন্ট যাবে ততক্ষণ এই ম্যাগনেটিজম এক্সিস্ট করবে, অর্থাৎ অবস্থান করবে। কারেন্ট বন্ধ অর্থাৎ প্রবাহ বন্ধ হলে চুম্বকত্ব শেষ হয়ে যাবে। এখন প্রশ্ন উঠে আসছে যে এই যে চুং বা কাঁচা লোহার যে দণ্ডটি নিয়েছিলাম, তো তার মধ্য দিয়ে এই প্রবাহের ভ্যালু যত বাড়াতে থাকবো, অর্থাৎ কারেন্টের ভ্যালুটা যত বাড়াতে থাকবো, তত কিন্তু এই ম্যাগনেটের যে স্ট্রেংথ বা ম্যাগনেটের যে পোল স্ট্রেংথ বলি, সেটা কিন্তু বাড়বে। আর কি, এই প্রবাহ বন্ধ করে দিলে ম্যাগনেটিজমটা শেষ হয়ে যাচ্ছে, মানে চুম্বকত্ব বন্ধ হয়ে গেল। যত বেশি বেশি পাক দেবো, মানে ঘন ঘন যত পাক দেব, তত কিন্তু এর ম্যাগনেটিজম প্রপার্টিটা বাড়বে, অর্থাৎ এর চুম্বকত্বের পরিমাণ বাড়বে। এইগুলো আমরা কিন্তু মাথার মধ্যে রাখবো। তাহলে এই হলো ইলেকট্রোম্যাগনেট বা ইলেকট্রোম্যাগনেটের যে প্রিপারেশন। এবার আসছে এর কাজ কি না, আমরা আমাদের বাস্তব জীবনে যেখানে যেখানেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছি, আমরা কিন্তু পার্মানেন্ট ম্যাগনেট বা যেটা আমরা বলি ন্যাচারাল ম্যাগনেট, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। তখন আমরা কি করছি, এই ইলেকট্রোম্যাগনেট তৈরি করছি বিভিন্ন জায়গাতে। তো ইলেকট্রোম্যাগনেট তৈরি করলে আমাদের সুবিধাটা কি না, আমরা ইচ্ছে অনুযায়ী ম্যাগনেটিজমের যে প্রপার্টি, মানে তার স্ট্রেংথ আমরা বাড়াতে পারি। যখন দরকার নেই তখন আমরা কারেন্টটাকে বন্ধ করে দিলাম, ওর তখন ম্যাগনেটিজম প্রপার্টি আমার প্রয়োজন হচ্ছে না, তাহলে আমরা ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করতে পারবো বলেই এটা আমরা ইউজ করছি। তাহলে ব্যবহার কোথায় হচ্ছে না, তড়িৎচুম্বকের ব্যবহার হয় বিভিন্ন খেলনাতে, ইলেকট্রনিক্স খেলনা যেগুলো, বা ঘড়িতে অথবা ফ্যানে, এইগুলোতে আমরা কিন্তু ইউজ করছি। তাহলে তড়িৎচুম্বক কি এবং তার ব্যবহার আর কিভাবে কি তৈরি হয় সেটা একটু বললাম। এবার আমরা আসছি অনুচুম্বক, বা আমরা যেটাকে বলবো ওয়েবার্স এলিমেন্ট। অনুচুম্বক অ্যাটমিক ম্যাগনেট, এর আরেকটা নাম হচ্ছে ওয়েবার্স এলিমেন্টস বা ওয়েবার উপাদান। এটা কি না, এটা হচ্ছে যখন কোনো একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, মানে আমি নিচ্ছি একটা লোহার দণ্ড বা নিকেলের দণ্ড বা নিকেলের পাত,
বা কোবাল্টের পাত, এরকম একটা পাত নিচ্ছি, তখন এ কিন্তু তখন ম্যাগনেট নয়, এ একটা ম্যাগনেটিক সাবস্টেন্স বা চৌম্বক পদার্থ বা ম্যাগনেটিক মেটেরিয়াল। তখন কিন্তু এর নিজস্ব চৌম্বক আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা নেই, কিন্তু অন্য কোনো চুম্বক দ্বারা আকৃষ্ট হতে পারে। তো এখন আমরা কি করছি, এরকম একটা দণ্ডকে আমরা একটা চুম্বক দিয়ে যদি ঘষতে থাকি, মানে রাব করি, এইভাবে যদি আমরা ঘষতে থাকি, তাহলে এন পোলটা এখানে ঠেকালাম, ঠেকে আমরা কি করলাম, ঘষলাম, আবার এন পোল ঠেকালাম, ঘষলাম, এইভাবে যদি আমরা ঘষতে থাকি, তখন দেখব যে কিছুক্ষণ পর এই ম্যাগনেটিক মেটেরিয়াল চুম্বকে পরিণত হয়ে গেছে। অর্থাৎ সোজা কথায় আমরা যদি চুম্বক দণ্ড দিয়ে বা বার ম্যাগনেট দিয়ে কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে ঘষতে থাকি, তখন সেই ম্যাগনেটিক মেটেরিয়ালটা নিজেই চুম্বকে পরিণত হয়ে যায়। তো প্রশ্ন হচ্ছে ভেতরের ব্যাপারটা কি না, ভেতরের ব্যাপারটা হচ্ছে যখনই ম্যাগনেটিক মেটেরিয়াল হিসেবে থাকে, তখন ওর মধ্যে কিছু কাল্পনিক মানে ইমাজিনারি ছোট ছোট আমরা ম্যাগনেট আমরা ইমাজিন করব, এনএস এনএস এনএস, এইরকম চুম্বক যেগুলো আমরা কল্পনা করছি, কিন্তু এর মধ্যে আছে কিনা আমাদের জানা নেই। যেরকম আমরা ধরে নিই যে কোনো পদার্থ অসংখ্য অণুর সমষ্টি, সেরকম যে কোনো দণ্ড চুম্বক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দণ্ড চুম্বকের সমষ্টি। তো এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র দণ্ড চুম্বককে আমরা বলবো অণুচুম্বক। তো এই অণুচুম্বকগুলোকে আমরা একসঙ্গে বলতে পারি ওয়েবার উপাদান বা ওয়েবার এলিমেন্টস। এই অণুচুম্বকগুলো কি হয়, এলোমেলো থাকে। এলোমেলো থাকলে কি ঘটনা ঘটে না, এদের যে লব্ধি চৌম্বক ভ্রামক অর্থাৎ নেট ম্যাগনেটিক মুভমেন্ট সেটা কিন্তু জিরো হয়ে যায়, অর্থাৎ লব্ধি চৌম্বক ভ্রামকটি জিরো হয়ে যায়। সেই জন্য আমরা কি করি, এদেরকে যখন আমরা কোনো একটা ম্যাগনেট দিয়ে ঘষছি, মানে একটা দণ্ড চুম্বক দিয়ে যখন আমরা ঘষছি, তখন এইগুলো কি হয়, সজ্জা পেয়ে যায়। কীরকম সজ্জা পায়, সমস্ত অণুচুম্বকগুলি একই দিকে সাজানো হয়ে যায়। এরকম সাজানো হয়ে যায়, তখন কি হয়, তাহলে রেজাল্টেন্ট এই পাশটা হয়ে যায় এন পোল, এই দিকটা হয়ে যায় এস পোল, আর মাঝে একটার এস একটার এনকে ক্যান্সেল করে দেয়। মানে একটা যে অ্যাটমিক ম্যাগনেট বা অণুচুম্বক, একটা অণুচুম্বকের উত্তর মেরু আর একটা অণুচুম্বকের দক্ষিণ মেরু যারা পাশাপাশি আছে তারা একে অপরকে ক্যান্সেল করবে, তাহলে নেট নর্থগুলো এই পাশে, নেট সাউথগুলো এই পাশে, এইভাবে একটা নর্থ সাউথ মিলে একটা বার ম্যাগনেট তৈরি হয়ে যায়। অর্থাৎ একটা ম্যাগনেটিক মেটেরিয়াল কীভাবে ম্যাগনেটে পরিণত হয়। তাহলে এই হলো ওয়েবার এলিমেন্ট, এই ছোট ছোটগুলো। এখন অনেকের ব্যাখ্যা বা অনেক বিজ্ঞানীদের ব্যাখ্যা হলো যে এইগুলো এলোমেলো থাকে না, এইগুলো প্রথমে বদ্ধমুখ শৃঙ্খল করে থাকে, অর্থাৎ এরা বিভিন্ন জিওমেট্রিক্যাল শেপ নিয়ে থাকে, যেগুলো আগে একটা ক্লোজড জিওমেট্রিক্যাল শেপ তৈরি করে, হয় ট্রায়াঙ্গেল নাহলে রেক্ট্যাঙ্গেল, এইরকম এনএস 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 এইরকম বা এইরকম। এরকমভাবে তৈরি করে, অর্থাৎ ট্রায়াঙ্গেল বা যে কোনো পলিগন বা রেক্ট্যাঙ্গেল, এইভাবে কোনো একটা ক্লোজড জিওমেট্রিক্যাল শেপ তৈরি করে, কিন্তু তাকে যখন আবার ম্যাগনেট দিয়ে ঘষে দেওয়া হয় অর্থাৎ রাব করা হয়, তখন কিন্তু আবার ম্যাগনেটে পরিণত হয়, তখন এই স্ট্রাকচার নেয়। অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশনটা মানে ম্যাগনেট দিয়ে ঘষার আগের কন্ডিশনটা, কিছু বিজ্ঞানীর মত হচ্ছে অণুচুম্বকগুলো এলোমেলোভাবে থাকে, কিছু বিজ্ঞানীর মত হলো তারা একটা বদ্ধমুখ শৃঙ্খল করে থাকে। এটা গেল অ্যাটমিক ম্যাগনেট বা অ্যাটমিক থিওরি, আণবিক তত্ত্ব। এবার আমরা আসছি ডোমেন থিওরি।
ডোমেন থিওরি কি বলছে? বা ডোমেন তত্ত্ব, বাংলাতেও ডোমেন তত্ত্ব বলে, কিন্তু ডোমেন কথাটার অংশ অর্থ হলো অঞ্চল। অর্থাৎ আমি একটা ম্যাগনেটিক মেটেরিয়াল নেব, আমরা ধরে নেব যে এর মধ্যে কতগুলো ডোমেন ভাগ করে তাতে কি হয়, অ্যাটমিক ম্যাগনেট বা ওয়েবার এলিমেন্টগুলো এইভাবে সজ্জিত থাকে, অর্থাৎ অণুচুম্বকগুলো এইভাবে সজ্জিত থাকছে। একটা ডোমেনে অণুচুম্বকগুলো একই রকম, একটা ডোমেনে অণুচুম্বকগুলো একই রকমভাবে সজ্জিত থাকে, এইরকম আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা এই ডোমেন থিওরি অনুযায়ী কি ভাববো, যে কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল কতগুলো আমরা ডোমেনে যদি তাকে ভাগ করি, একটা ডোমেনে অণুচুম্বকগুলো বা একটা অঞ্চলে অণুচুম্বকগুলো একই দিকে সজ্জা নেয় বা সজ্জিত থাকে, কিন্তু বিভিন্ন ডোমেন যদি আমরা একসঙ্গে কল্পনা করে নিই, তখন কিন্তু মোট অণুচুম্বকগুলোর লব্ধি চুম্বক ভ্রামক হয়ে যায় 0, অর্থাৎ 0। এটা আমাকে মাথার মধ্যে রাখতে হচ্ছে। একই কনসেপ্ট, এটাকে যখন আমরা ম্যাগনেট দিয়ে ঘষবো তখন এর মধ্যেও ম্যাগনেটিক প্রপার্টি আসবে, অর্থাৎ এ তখন ম্যাগনেটে পরিণত হবে। তখন কি হয়, প্রত্যেকটা ডোমেনের কিন্তু সেম ডিরেকশানে তার ওয়েবার এলিমেন্টগুলো কিন্তু সজ্জিত হয়ে যায়, প্রত্যেকটা ডোমেনে। তখন সব একই দিকে, তখন আর কেউ এলোমেলো থাকছে না, তখন প্রত্যেকটা ডোমেনে কিন্তু একই দিকে সজ্জা পাবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি এইগুলোকে সব এনএস এরকমভাবে ধরি, এনএস এরকমভাবে, তাহলে এদিকটা এন, এদিকটা এস, এদিকটা এন, এদিকটা এস, তাহলে এটা এন হয়ে গেল, এটা এস হয়ে গেল, তখন এই কিন্তু হয়ে গেল ম্যাগনেট। তাহলে ওটা ছিল ম্যাগনেটিক সাবস্টেন্স বা ম্যাগনেটিক মেটেরিয়াল, এটা হচ্ছে ম্যাগনেট, এটা হলো ম্যাগনেট। তাহলে যখন ম্যাগনেটিক সাবস্টেন্স বা মেটেরিয়াল ছিল তখন আলাদা আলাদা ডোমেনে, অর্থাৎ একটা ম্যাগনেটকে টোটাল যদি আমি ডোমেনে ভাগ করি, আলাদা আলাদা ডোমেনে তার যে অ্যাটমিক যে ম্যাগনেটগুলো ছিল বা ওয়েবার এলিমেন্টসগুলো ছিল, ওয়েবার উপাদানগুলো ছিল, তারা আলাদা আলাদা দিকে সজ্জিত ছিল। কিন্তু যখন ওকে আমি চুম্বক দিয়ে ঘষে চুম্বকিত করে দেবো, তখন কিন্তু সমস্ত ডোমেনে একই দিকে সজ্জাগুলো পেয়ে যাবে। তাহলে ডোমেন থিওরি অনুযায়ী এভাবেই কিন্তু ম্যাগনেটিজম তৈরি হয়। কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে, যে আমরা যত বেশি বেশি ম্যাগনেট দিয়ে ঘষবো, মানে যত বেশিবার আমি ম্যাগনেট দিয়ে ঘষবো, তত বেশি বেশি চুম্বকিত হবে, অর্থাৎ ম্যাগনেটিজমের যে প্রপার্টিটা সেটা অনেক বাড়তে থাকবে। একটা সময় আসবে যখন সমস্ত ওয়েবার এলিমেন্টগুলো সাজানো হয়ে যাবে। ধরো আমি ধরছি যে এখানে 10,000টা অণুচুম্বক আছে, ওয়েবার এলিমেন্টস আছে, ওদেরকে চুম্বক দিয়ে ঘষে ঘষে কী করলাম, আমি 10,000টাকেই সজ্জিত করে ফেললাম। তাহলে তারপরেও যদি আমি চুম্বক দিয়ে ঘষতে থাকি বা রাব করি, তখন তো আর তার মধ্যে ম্যাগনেটিজমটা বাড়ছে না, ওটা তো ম্যাক্সিমাম পর্যায়ে চলে গেছে। এই ঘটনার নাম হয়ে যাবে ম্যাগনেটিক স্যাচুরেশন বা চুম্বক সম্পৃক্তি। তাহলে আমাকে মনে রাখতে হচ্ছে, ম্যাগনেটিক স্যাচুরেশন হলো এমন একটা সিচুয়েশন যেখানে এসে আমি ম্যাগনেটিক প্রপার্টিটা তার ম্যাক্সিমাম পাবো, অর্থাৎ চুম্বক ধর্ম বা চুম্বকত্ব যেটা নতুন করে তৈরি হলো সেটা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে পাবো। এটাই হলো ম্যাগনেটিক স্যাচুরেশন বা চুম্বক সম্পৃক্তি। এই কথাটাও কিন্তু আমরা মনে, যেহেতু ডোমেন থিওরি বা আমরা অ্যাটমিক থিওরি যে কোনো একটা দিয়ে যাই না কেন, তাহলে ম্যাগনেটিক স্যাচুরেশন কিন্তু সেই অবস্থা যখন গিয়ে তার ম্যাগনেটিক প্রপার্টিটা সব থেকে হাই হবে। এবার এখানে আরও একটা প্রশ্ন আছে, যে আমি যদি হঠাৎ করে কোনো একটা ম্যাগনেট দিয়ে এইরকম একটা অংশকে, মানে যে কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালকে যদি ঘষতে শুরু করি হঠাৎ করে, তাহলে এর মধ্যে থাকা অণুচুম্বকগুলো কী হবে, হঠাৎ করে নতুন করে সজ্জা পেতে চাইবে। এই যে হঠাৎ করে, মানে সাডেনলি the huge number of Weber elements are oriented in the magnetic field direction. তো এই যে ঘটনাটা ঘটবে, যখন হঠাৎ করে অনেক অণুচুম্বক সজ্জা পাবে, তখন কিন্তু মেকানিক্যাল এনার্জি হিউজ অ্যামাউন্ট উৎপন্ন হয়ে যাবে, প্রচুর পরিমাণ যান্ত্রিক শক্তি উৎপন্ন হয়ে যাবে। ফলে সামান্য একটু শব্দ হবে, যে শব্দটা খুব খেয়াল করলে শোনা যায়, অথবা বলাটা ভুল, সেই শব্দের সঙ্গে সঙ্গে কিন্তু তাপও উৎপন্ন হয়ে যেতে পারে। অর্থাৎ
ওটা তখন গরম হয়ে যেতে পারে। অর্থাৎ আমি যদি একটা ম্যাগনেটিক মেটেরিয়ালকে হঠাৎ করে খুব শক্তিশালী চুম্বক দিয়ে ঘষতে শুরু করে দিই, তখন ওর অনুচুম্বকগুলো সবগুলো একসঙ্গে শয্যা পেতে চাইবে, ফলে একটা শব্দ হবে এবং তার সঙ্গে তাপ উৎপন্ন হবে। এটাও কিন্তু একটা এফেক্ট, এই ম্যাগনেটিজম বা ম্যাগনেটাইজেশনের একটা এফেক্ট। তাহলে এই ব্যাখ্যাগুলো কিন্তু আমরা অ্যাটমিক থিওরি বা ডোমেন থিওরি দিয়ে আমরা করতেই পারি। এবার আসছে জাইরো ফ্রিকোয়েন্সি। জাইরো ফ্রিকোয়েন্সি আমরা দেখেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ভি মানে কোনো একটা চার্জ পার্টিকেলের ভেলোসিটি যদি পারপেন্ডিকুলার হয় অর্থাৎ লম্বভাবে থাকে, তখন আমরা কি দেখেছিলাম যে এইরকম যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, কোনো চার্জ পার্টিকেল যদি ভেলোসিটি নিয়ে থাকে, তখন ওই চার্জ পার্টিকেল এরকম ইউনিফর্ম সার্কুলার মোশনে রোটেট করতে শুরু করে। তো ইউনিফর্ম সার্কুলার মোশনে যখন রোটেট করে, তখন সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম এর রেডিয়াসের ফর্মুলা R=mv/qb, এবং পার সেকেন্ডে বা পার ইউনিট টাইমে নাম্বার অফ রোটেশন, যেটাকে আমরা রিভলিউশন পার সেকেন্ড বলি বা ফ্রিকোয়েন্সি বলি, সেই ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন আমাদের কি হয়েছিল না qb/2πm। এটা হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। তো এই সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিটাকেই আমরা এখন বলবো জাইরো ফ্রিকোয়েন্সি। জাইরো ফ্রিকোয়েন্সি হচ্ছে qb/2πm। এবার আসছে, আমরা যখন এই সাইক্লোট্রন যন্ত্রের বিবরণী পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম, হয়তো থিওরিটা দেখলে মনে পড়বে বা সেই ক্লাসের কথাটা মনে করলেই বুঝতে পারবে, যে এই রকম একটা যন্ত্র আমরা ধরে এবং ডি এর মতো আমরা অংশ কল্পনা করেছিলাম, এবং তার মাঝখান দিয়ে এরকম একটা চার্জ পার্টিকেলকে মুভ করে আমরা কি করেছিলাম, ওর মোশনকে আমরা বাড়িয়েছিলাম। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যখন এই আর রেডিয়াস যখন ডি এর রেডিয়াসের সঙ্গে সমান হয়েছিল, এটা হচ্ছে রেডিয়াস অফ ডি, তাহলে আমার চার্জ পার্টিকেলের যে মোশন তার রেডিয়াস যখন ডি এর রেডিয়াসের সঙ্গে সমান হয়েছিল, তখন আমরা দেখেছিলাম যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইম্যাক্স আমরা পেয়েছিলাম। সেই ইম্যাক্সের ফর্মুলাও আমাদের মনে আছে নিশ্চয়ই, বা তোমাদের মনে আছে b²q²r²/2m, মানে ½mv² ফর্মুলা লাগিয়ে। তো এক্ষেত্রে এই এম ছিল মাস অফ দি পার্টিকেল। তো এখানে একটা লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। কি সীমাবদ্ধতা? যদি আমরা আইনস্টাইনের রিলেটিভিস্টিক থিওরি আমরা কল্পনা করি বা হিসাবের মধ্যে আনি, রিলেটিভিস্টিক থিওরি অনুযায়ী কি বলেছে না m=m0/√1 - v²/c², অর্থাৎ যেখানে c হচ্ছে লাইটের ভেলোসিটি, আর যেহেতু এখানে এই চার্জ পার্টিকেল ভি ভেলোসিটি নিয়ে মুভ করছিল, তখন বলছে ওর যে মাস মানে মুভিং অবস্থায় যে মাস, তাহলে সেক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে কিন্তু m=m0/√1 - v²/c²। তাহলে আমরা যদি মাসের এই ফর্মুলাটা নিই, তখন তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সির ফর্মুলা অন্য হয়ে যাবে। তখন কি ছিল, ফ্রিকোয়েন্সিটা কত ছিল, n = এমনিতে n ছিল qb/2πm, তাহলে এখন হবে 2π, এর জায়গায় এটা বসবে, তাহলে m0√1 - v²/c²। এই তাহলে আমরা যদি রেস্ট মাসকে m0 ধরি এবং মুভিং অবস্থায় তার মাসকে যদি m ধরে নিই, অর্থাৎ স্থির ভর m0 এবং গতিশীল অবস্থায় ভরকে যদি আমরা m ধরি, তাহলে ওই m দিয়ে ফর্মুলা, অর্থাৎ যেখানে ফ্রিকোয়েন্সি সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সির ফর্মুলা qb/2πm ছিল, সেই m এর জায়গায় ওটা এই ফর্মুলা বসালে এটা আসছে। তো আমাকে এই ভ্যালুটা কিন্তু এখানে এন্ডেস্ট হয়ে যাচ্ছে ভেরিয়েবল। তাহলে আমি চাই এনকে কনস্ট্যান্ট করতে চাই, মানে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিকে কনস্ট্যান্ট করতে চাই। তাহলে টু মেক
সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি a constant quantity n dashed by root over 1 minus v square by c square এইটাকে করে দিতে হবে কনস্ট্যান্ট। এই প্রপার্টিটাকে যদি আমরা কনস্ট্যান্ট করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের যে n dash যেটা ছিল এখন আর n dash থাকছে না, তখন হয়ে যাচ্ছে কি কিউ বি বাই 2 পাই m0 বা 2m0 পাই, এটাও হয়ে যাবে কনস্ট্যান্ট। তখন কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ আমাকে এখানে একটা লিমিটেশন, মানে আমাকে সীমাবদ্ধতা করতে হচ্ছে এটাই যে সাইক্লোট্রন কম্পাঙ্ক যেটা হিসাবের মধ্যে আসবে সেটা বাই এই কোয়ান্টিটি কনস্ট্যান্ট করতে হবে, অথবা আমাকে মাসটাকে কনস্ট্যান্ট করে দিতে হবে। মাস মানে তাহলে আমাকে ধরতে হবে যে পার্টিকেলের ভরটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু যেহেতু এক্ষেত্রে পার্টিকেলটা খুব হাই ভেলোসিটি নিয়ে ঘুরতে থাকে, আমরা এটাকে বলি সাইক্লোট্রন মানে ত্বরক যন্ত্র, অর্থাৎ চার্জ পার্টিকেলকে ত্বরান্বিত করা হয় যে কোনো একটা নিউক্লিয়াসের সঙ্গে ধাক্কা লাগানোর জন্য, অর্থাৎ কলিশনের জন্য একে যখন আমরা অ্যাক্সেলারেটেড করব সেক্ষেত্রে কিন্তু আমরা ভরটাকে ভেরিয়েবলই ধরতে হবে, যেহেতু আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব আমরা কাজে লাগাচ্ছি। এবার যেটা আসছে আমরা ট্যানজেন্ট ল। ট্যানজেন্ট ল কীরকম? আমি ধরলাম একটা ম্যাগনেটিক ফিল্ড আছে B1, তাহলে B1 যদি ম্যাগনেটিক ফিল্ড থাকে এই দিকে অ্যারো চিহ্নর দিকে, তাহলে একটা ম্যাগনেটিক নিডিলের এদিকটা N আর এদিকটা S থাকলো, মানে ওই দিকেই সজ্জা থাকলো। এখন আমি আর একটা ম্যাগনেটিক ফিল্ড B2 এই দিকে অ্যাপ্লাই করলাম, তাহলে B1 এর সঙ্গে পারপেন্ডিকুলারলি B2 আমি অ্যাপ্লাই করেছি। সেক্ষেত্রে তাহলে এখন ম্যাগনেটিক নিডলটা কি হবে? সজ্জা পাবে এই দিকে। তাহলে ইনিশিয়াল তার পজিশনটা কি ছিল, আগের অবস্থানটা কি ছিল এইরকম। তাহলে আগের অবস্থানের সঙ্গে থিটা কোণে ডিফ্লেক্ট হয়েছে, আমরা লিখতেই পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু B2 বাই B1, যেটা আমরা ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ক্ষেত্রে লিখেছিলাম B বাই BH বা B বাই B0। অর্থাৎ ইনিশিয়াল একটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করে তাহলে ট্যান থিটার ভ্যালু হয় B2 বাই B1, এটাকেই বলে ট্যানজেন্ট ল। এটা আমরা মনে রেখে দেবো, ট্যানজেন্ট ল অর্থাৎ কত অ্যাঙ্গেলে ডিফ্লেকশন হচ্ছে সেটা আমরা বুঝবো। এবার আমরা আসছি ম্যাগনেটিক লেন্থ, চুম্বক দৈর্ঘ্য। একটা দণ্ড চুম্বক তার প্রকৃত দৈর্ঘ্য যদি L হয়, তার দুটো যে পোল, একটা N আর একটা S, একদম এন্ড পজিশনে থাকে না, একটু ভেতরের দিকে থাকে, ওদের মধ্যে লেন্থটাকে বলছি স্মল l। তাহলে স্মল l হলো ম্যাগনেটিক লেন্থ আর ক্যাপিটাল L হলো অ্যাকচুয়াল লেন্থ और জিওমেট্রিক্যাল লেন্থ, অর্থাৎ জ্যামিতিক দৈর্ঘ্য বা প্রকৃত দৈর্ঘ্য। তাহলে প্রকৃত দৈর্ঘ্য থেকে ম্যাগনেটিক লেন্থ, চুম্বক দৈর্ঘ্য কিছুটা কম হয়। L ইজ ইকুয়াল টু L ইন্টু 85% और L ইন্টু 86%, এটা আমরা মনে রেখে দেবো। এই হিসাবটা আমাদেরকে যদি যে কোনো একটা L বলে দেয় তাহলে অন্য Lটা পেয়ে যাবো। অর্থাৎ ম্যাগনেটিক লেন্থ বলে দিলে আমরা অ্যাকচুয়াল লেন্থ বা জিওমেট্রিক্যাল লেন্থ পাবো, বা জিওমেট্রিক্যাল বলে দিলে কিন্তু আমরা ম্যাগনেটিক লেন্থ পেয়ে যাব। এবার আমরা আসছি হিস্টেরিসিস। হিস্টেরিসিস আমরা একটা লুপ পেয়েছিলাম, তার ছবিটা ছিল এইরকম, এদিকটা ছিল M ম্যাগনেটাইজেশন বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেট, আর এটা ছিল ম্যাগনেটিক ইন্টেন্সিটি। তো হিস্টেরিসিসের ছবিটা ছিল এইরকম, এদিকটা নেগেটিভ, এদিকটা নেগেটিভ। তাহলে আমরা বলেছিলাম যে এই হিস্টেরিসিস, এই যে ছবিটা তৈরি হয়েছে এটার নাম ছিল হিস্টেরিসিস লুপ।
হিস্টেরিসিস লুপ। তো এনার্জি লস বা লস অফ এনার্জি ইজ প্রপোর্শনাল টু এরিয়া অফ দি লুপ। তো একটা কনস্ট্যান্ট থাকে, মেনলি ওই লুপের এরিয়ার সঙ্গে ডিপেন্ড করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এখানে এম এইচের উপর ডিপেন্ডেন্ট, তাহলে এইচ যদি আমি ফিক্সড রাখি এম চেঞ্জ হতে পারে, আর এইচ চেঞ্জ করলেও এম চেঞ্জ হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা যদি একটা স্মল অ্যামাউন্টের অংশ ধরে নিই, এইরকম একটা এরিয়া, তাহলে আমরা কি করছি, সেক্ষেত্রে আমরা এমটাকে ফিক্সড ধরছি, এইচটাকে ভ্যারি করাচ্ছি। আবার যদি এই অ্যাক্সিসের উপর টানতাম তখন আমরা এমটাকে চেঞ্জ করাচ্ছি, এইচটাকে ফিক্সড করছি। তাহলে এইভাবে আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা করব, অর্থাৎ এম ইজ এ ফাংশন অফ এইচ, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা কি ধরছি, এম ইজ এ ফাংশন অফ এইচ, এম এইচ এর ফাংশন। এইচ ফিক্সড থাকলেও এম চেঞ্জ হবে, এইচ চেঞ্জ করলেও চেঞ্জ হবে, কারণ এখানে একটা কনস্ট্যান্ট আসবে, এম ইজ ইকাল টু কে এইচ। এই কে বা কাই এম যেটা ছিল আমাদের সাসসেপ্টিবিলিটি, এগুলো আমরা পড়েছিলাম থিওরিতে। তো এখন প্রশ্ন আসছে যে এই এরিয়াটা কি করে পাবো, না এরিয়াটা হবে ইন্টিগ্রেশন অফ এমডিএইচ অর ইন্টিগ্রেশন অফ এইচডিএম, যে কোনোভাবে কিন্তু আমাকে এরিয়াটা বের করতে হবে। যদি অঙ্ক দেয়, অঙ্ক আসার সম্ভাবনা এখানে খুবই কম, আমাদেরকে মনে রাখলেই হবে যে এরিয়াটাই হলো এনার্জি লস। আর যদি এরিয়াটা ম্যাথমেটিক্যালি বের করতে দেয় তাহলে আমরা ইন্টিগ্রেশন করে বের করব। অবশ্যই সেক্ষেত্রে এইচ এবং এম ফাংশন আকারেই দেওয়া থাকবে। এরপর এই হিস্টেরিসিস প্রপার্টিটাকে আমরা দেখেছিলাম, বিভিন্ন মেটেরিয়ালের এই লুপের স্ট্রাকচার আলাদা আলাদা হয়, কারোর হয়তো এইরকম, কারোর হয়তো দেখা যাবে এইরকম। তাহলে এই যে দুটো মেটেরিয়াল, আমি যদি এ এবং বি বলি, তো দেখা যাবে যে এর ক্ষেত্রে অবশিষ্ট চুম্বকত্ব, সেই হিস্টেরিসিস লুপের সময় ব্যাখ্যা করেছিলাম, অবশিষ্ট চুম্বকত্ব যদি এতটা হয় তাহলে বি এর ক্ষেত্রে এতটা। তাহলে দুজনের রেসিডুয়াল ম্যাগনেটিজম বা অবশিষ্ট চুম্বকত্বের পরিমাণ আলাদা। একজনের কোয়েরসিভিটি এতটা এর, আর বি এর হলে এতটা, তাহলে দুজনের কোয়েরসিভিটি, রিটেনটিভিটি সব চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমরা এই হিস্টেরিসিস লুপ থেকে বিভিন্ন মেটেরিয়ালের রিটেনটিভিটি বা কোয়েরসিভিটির কম্প্যারিজন বা তুলনা করতে পারি। তো এখন আমরা এই হিস্টেরিসিস লুপ থেকে কি কি কনসেপ্ট আছে সেটা বাদ দিয়ে দেব, যেগুলো বলবো শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং কম্পিটিটিভ পরীক্ষাতেও আসে। যেমন আমি যদি পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে চাই, স্থায়ী চুম্বক, পার্মানেন্ট ম্যাগনেট, তখন এক্ষেত্রে আমাকে ধরতে হবে রিটেনটিভিটি হাই, মানে ধারণ ক্ষমতা বেশি, কোয়েরসিভিটিও হাই, দুটোই হাই। এইরকম মেটেরিয়াল হচ্ছে আমাদের স্টিল। আমরা একটা এক্সাম্পল মনে রাখবো আর তার প্রপার্টি। যদি কোশ্চেন করে যে হুইচ টাইপ অফ মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড, তখন আমরা বলবো হাই রিটেনটিভিটি, হাই কোয়েরসিভিটি। যদি বলে হুইচ মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড, তখন বলবো স্টিল। মানে কোন পদার্থ পার্টিকুলার নাম চাইলে ইস্পাত বলবো, আর কি ধরনের পদার্থ বললে আমরা এই দুটো বলবো, উচ্চ ধারণ ক্ষমতা, উচ্চ সহনশীলতা। এবার আসছি ইলেকট্রোম্যাগনেট। তড়িৎ চুম্বকের ক্ষেত্রে কি হবে, ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রে না তড়িৎ চুম্বকত্ব কি চাইবো আমরা, যে বেশিক্ষণ চুম্বকত্ব না ধরে রাখুক কিন্তু খুব দ্রুত চুম্বকিত হোক। সেই জন্য এর ক্ষেত্রে হবে ম্যাগনেটিক সাসসেপ্টিবিলিটি হাই। বাকি দুটো কম বা বেশি হোক তার উপর ডিপেন্ড করবে না, সাসসেপ্টিবিলিটি হাই। এইরকম মেটেরিয়াল হচ্ছে কে, র আয়রন বা কাঁচা লোহা। এবার আসছে ট্রান্সফরমার কোর, অর্থাৎ ট্রান্সফরমারের মজ্জা তৈরি করব ভেতরের অংশ। সেক্ষেত্রে আমি চাইব ম্যাগনেটিক পারমিয়েবিলিটি হাই, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি হাই।
তো এক্ষেত্রে আমরা যাকে চয়েস করি সেটা হলো সফট আয়রন, সফট আয়রন বা নরম লোহা। তাহলে প্রথমটা হবে প্রপার্টি, পরেরটা তারপর তার এক্সাম্পল, আর এটাকে বলবো ইস্পাত। তাহলে এই সফট আয়রন বা নরম লোহা দিয়ে আরও অন্য একটা কাজ করা যায়, বা সেই ব্যাখ্যাটাতে যাব। তাহলে 3 ধরনের ডিভাইস বা ইনস্ট্রুমেন্ট আমরা তৈরি করতে গেলে কিভাবে কি আমরা কাজে লাগাবো সেইগুলো আমরা দেখলাম। এবার আমরা আসছি ম্যাগনেটিক স্ক্রিন বা চৌম্বক পর্দা। চৌম্বক পর্দা ম্যাগনেটিক স্ক্রিন। কিরকম ব্যাপারটা? ধরলাম আমার এই প্লেসে একটা ম্যাগনেটিক সেন্সিটিভ একটা ইনস্ট্রুমেন্ট রাখা আছে, খুব ইম্পর্ট্যান্ট একটা ইনস্ট্রুমেন্ট রাখা আছে। তো আমি চাইবো যে এর উপর আর্থের ডিফারেন্ট প্লেসের জন্য ডিফারেন্ট যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু তার কোনো এফেক্ট না পড়ুক। তাহলে এটাকে কি করতে হবে? ম্যাগনেটিক এফেক্টে কাজ করবে না বা ম্যাগনেটিক প্রপার্টি চেঞ্জ করলে ওর উপর এফেক্ট পড়বে না, এরকম একটা ডিভাইস তৈরি করে দেবো, মানে ওর উপর একটা আস্তরণ তৈরি করবো। কীরকম? ধরলাম এদিক থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো আসছে, তো আমি কি করলাম, ওকে ঘিরে দিলাম এইরকম একটা বলয় দিয়ে। এইটা তৈরি করা হয়েছে সফট আয়রন দিয়ে। সফট আয়রন দিয়ে তৈরি করলে কি হলো, তাহলে তার পারমিয়েবিলিটি খুব হাই। তখন কি হলো, লাইন্স অফ ফোর্সগুলো এইটা দিয়ে দিয়ে পাস করে গেল, এইগুলো দিয়ে পাস করে গেল। আবার এইটাতে ক্রস করে বেরিয়ে গেল। তাহলে তখন এই সিস্টেম, পুরো এই সিস্টেমটাকে বলবো ম্যাগনেটিক স্ক্রিন, কারণ এর উপর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের কোনো রকম কোনো এফেক্ট পড়লো না। আমি এরকম একটা বলয় তৈরি করে রাখলাম, এটাই হলো ম্যাগনেটিক স্ক্রিন। তাহলে ম্যাগনেটিক স্ক্রিন ইজ এ অ্যারেঞ্জমেন্ট বাই হুইচ অ্যান এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ডাজ নট এফেক্ট এনি ইনস্ট্রুমেন্ট। তাহলে কোনো একটা যন্ত্রকে বাইরের চৌম্বক ক্ষেত্রের প্রভাব দ্বারা প্রভাবিত হতে দেব না। তার নীতিটা কি? হাই ম্যাগনেটিক পারমিয়েবিলিটি যুক্ত পদার্থের, মানে সফট আয়রন বা নরম লোহার একটা আবরণী তৈরি করে দিতে হবে। কোথায় কাজে লাগে? না, ম্যাগনেট প্রুফ ঘড়ি তৈরি করতে। অর্থাৎ যারা নৌসেনা বা যারা নৌবাহিনীতে কাজ করে তাদের জন্য এই ধরনের ঘড়ি, যেখানে আর্থের ম্যাগনেটিক ফিল্ডের কোনো এফেক্ট পড়বে না, মানে কাঁটাটা কোনো আর্থের ম্যাগনেটিক ফিল্ডে প্রভাবিত হয়ে আটকে যাবে না। আরও একটা হয় ডুবোজাহাজ। ডুবোজাহাজ কিন্তু নিজেই একটা ম্যাগনেটিক স্ক্রিনের কাজ করে, সেই জন্য ওর মধ্যে যে কম্পাস থাকবে সেটা কিন্তু একদম ফ্রিলি কাজ করে, তার উপর বাইরের কোনো এফেক্ট পড়তে পারে না। এই এবার যেটা আসছে আমরা জাইরোম্যাগনেটিক রেশিও। জাইরোম্যাগনেটিক রেশিও এটা হচ্ছে, আমরা পড়েছিলাম আগেও যে পিএম বা ম্যাগনেটিক মোমেন্ট অফ এ চার্জ পার্টিকেল হুইচ ইজ ইন সার্কুলার মোশন অফ রেডিয়াস আর। পিএম ইজ ইকাল টু ছিল Q/2m ইন্টু এল, এল ফর ম্যাগনেটিক অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে PM/L ইজ ইকাল টু Q/2m। তাহলে এটা কি না, রেশিও অফ ম্যাগনেটিক মোমেন্ট and angular momentum, এটাই হচ্ছে জাইরোম্যাগনেটিক রেশিও। এর একটা ভ্যালু বেরিয়ে যায় যে কোনো একটা চার্জ পার্টিকেলের ক্ষেত্রে। এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে দুটো প্রবলেমের টাইপ আলোচনা করব, সেটাতে এবার আসছে। অনেক সময় কি দেয়, কোনো একটা প্লেসের বিনতিকোণ বলে দেয়। এটা অঙ্কের জন্য বলছি। এই যে অঙ্কগুলো রিকোয়েস্ট এসেছিল তাই জন্য, এই 2-3টে টাইপের, সেই জন্য বলছি।
বিনতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ বলে দিল থিটা, বিচ্যুতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন এটা বলল ডেল্টা। এবার আমাকে বলল যে কোনো একটা স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমি উপাংশটা বলে দেওয়া আছে, তাহলে আমাকে এইচ বলে দেওয়া আছে, এটা হচ্ছে নোন কোয়ান্টিটি। এটা হচ্ছে ভূচৌম্বক মধ্যতলে, মানে ইন ম্যাগনেটিক মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান। ভূচৌম্বক মধ্যতল, তাহলে ভূচৌম্বক মধ্যতলে ভি কি হবে না, আমরা জানি ভি বাই এইচ ইজিক্যাল টু ছিল ট্যান থিটা, তাহলে এইচ ট্যান থিটা, তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল। ভৌগোলিক মধ্যতলে যদি বের করতে দেয়, তাহলে ভৌগোলিক মধ্যতলে উলম্ব উপাংশ হবে ভি ড্যাশড ইজিক্যাল টু ভি, মানে উলম্ব উপাংশের কোনো চেঞ্জ নেই, বাট অনুভূমিক উপাংশের এইচ ড্যাশড হবে এইচ কস ডেল্টা, এখানে ডেল্টা মানে বিচ্যুতিকোণ, এটা হবে অ্যান্সার। তাহলে আমাকে যদি এইচ এর ভ্যালু দিয়ে দেওয়া থাকে, এটা হয়তো আমার জানা রাশি, মানে এইটার ভ্যালু আমাকে দেওয়া আছে, তাহলে আমি ভি পেয়ে যাব প্রথমে। তাহলে ভূচৌম্বক মধ্যতলে এইচ এবং ভি হলো। ভৌগোলিক মধ্যতলে যখন হিসাব করতে যাব, উলম্ব উপাংশটা বা ভার্টিক্যাল কম্পোনেন্টটা সেম রয়ে যাবে, অনুভূমিক উপাংশ বা হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে আগের যে হরাইজন্টাল কম্পোনেন্ট ছিল তার কস ডেল্টা, মানে তার কম্পোনেন্ট ওই ভৌগোলিক মধ্যতল বরাবর, সেই জন্য একটা কস ডেল্টা গুণ হবে। তাহলে এই তিনটে অ্যান্সার আমাদেরকে চায় অঙ্কে, সেটা আমাদের খুব কাজে লাগবে। এবার আমরা আসছি এই যে বিচ্যুতিকোণ বা বিনতিকোণ, আমরা কিন্তু ভূচৌম্বক মধ্যতলের সাপেক্ষে হিসাব করি, বারবার কথাটা বলছি, আমরা ভূচৌম্বক মধ্যতল সাপেক্ষে আমরা বিনতিকোণ হিসাব করি বা বিচ্যুতিকোণ হিসাব করি, যেটা আমাদেরকে বলুক আর না বলুক, মানে উল্লেখ করা থাকুক বা না থাকুক, আমরা সবসময় ম্যাগনেটিক মেরিডিয়ানের সাপেক্ষে আমরা কিন্তু হিসাব করি। কিন্তু এখন আমাকে প্রশ্ন বলে দিতে পারে যে কোনো একটা উলম্ব তলে, মানে যে কোনো একটা ভার্টিক্যাল প্লেনের রেসপেক্টে আপাত বিনতি, মানে অ্যাপারেন্ট অ্যাঙ্গেল অফ ডিপ আমাকে বলে দিচ্ছে, সেক্ষেত্রে আমি কি করব? যেমন এইটা যে কোনো একটা আমাদের ভূচৌম্বক মধ্যতল, ভূচৌম্বক মধ্যতল কি বলা থাকে যে এই রকম দুটো প্লেন ইমাজিন করতে বলেছে, যারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি, এই দুটো প্লেনের রেসপেক্টে কোনো একটা ভূচৌম্বক তলে আপাত বিনতি θ1 দেওয়া আছে, আর এর রেসপেক্টে আপাত বিনতি দেওয়া আছে θ2। তাহলে আমি এটা 1 নম্বর দিলাম, এটা 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর উলম্ব তলের সাপেক্ষে আপাত বিনতি, আর এটা হচ্ছে 2 নম্বর উলম্ব তলের সাপেক্ষে আপাত বিনতি। তাহলে আমরা লিখতেই পারি যে ট্যান থিটা ইজিক্যাল টু ভি বাই, যেটা এইচ হতো এখন আর এইচ হবে না, কেন? এইটা আমাদের ভূচৌম্বক মধ্যতলে, এই তলের রেসপেক্ট হলে ভি বাই এইচ, কিন্তু আমরা 1 নম্বর উলম্ব তলের সাপেক্ষে করছি, তাহলে এর সঙ্গে এর বিচ্যুতিকোণ যত দেওয়া থাকবে ডেল্টা, সেই জন্য এখানে আমরা লিখব কস ডেল্টা। ঠিক একইভাবে আমরা
এইটা এইচ এর কস ডেল্টা কেন উপাংশটা নিচ্ছি না, ভূচম্বক মধ্যতল সাপেক্ষে অনুভূমিক উপাংশ এইচ, তাহলে 1 নম্বর উলম্ব তল সাপেক্ষে কত, এইচ কস ডেল্টা। ঠিক একইভাবে ট্যান থিটা টু যদি ধরি, মানে এটা আরেকটা আপাত বিনতি বা অ্যাপারেন্ট অ্যাঙ্গেল অফ ডিপ 2 নম্বর তলের সাপেক্ষে, ট্যান থিটা টু তখন হবে ভি বাই এইচ কস 90 ডিগ্রি মাইনাস ডেল্টা, কারণ এটা যদি ডেল্টা হয়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি মাইনাস ডেল্টা, তাহলে এর কম্পোনেন্ট এটা হবে। এখান থেকে আমরা লিখতে পারি এইচ কস ডেল্টা ইজ ইকাল টু ভি বাই ট্যান থিটা ওয়ান, মানে ভি কট থিটা ওয়ান, আর এইচ সাইন ডেল্টা ইজ ইকাল টু ভি বাই ট্যান থিটা টু, মানে হলো ভি কট থিটা টু। এইটা গেল। এবার আমাদের আসল যে ফর্মুলা ছিল ট্যান থিটা ইজ ইকাল টু ভি বাই এইচ, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব এইচ ইজ ইকাল টু ভি বাই ট্যান থিটা। তাহলে ইকুয়েশন নাম্বার দিচ্ছে এটা 1, এটা 2, এটা 3, তাহলে 1 স্কোয়ার, আচ্ছা আমি এটাকে রোমান 1 দিয়ে লিখি, এটাকে 3 দিচ্ছি, রোমান 1 স্কোয়ার প্লাস রোমান 2 স্কোয়ার, এই দুটোকে স্কোয়ার করে যোগ করে দিলে হবে এইচ স্কোয়ার ইজ ইকাল টু ভি স্কোয়ার কট স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা 2, আর এইচ বাই ভি হয়ে যাবে কট থিটা। তাহলে এইচ বাই ভি এখান থেকে আমরা লিখতেই পারি এইচ বাই ভি ইজ ইকাল টু কট থিটা, এটাও 3 নম্বর দিচ্ছে, তাহলে কট স্কোয়ার থিটা ইজ ইকাল টু কট স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা 2। এই হলো আমাদের প্রুফ। এবার আমরা অ্যাঙ্গেলের ভ্যালুগুলো বসিয়ে আমরা কিন্তু এই অঙ্কটি করে ফেলতে পারবো। এই কনসেপ্টটা আমাকে রাখতে হচ্ছে। তাহলে আপাত বিনতি প্রকৃত বিনতির ব্যাপারটা বোঝা গেল। তাহলে প্রকৃত বিনতি হবে ভূচম্বক মধ্যতলের সাপেক্ষে, আর আপাত বিনতি হবে ওই তলের সঙ্গে যে কোনো বিচ্যুতি কোণে থাকা অন্য একটা উলম্ব তলের সাপেক্ষে। আর একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা দেখা যাবে। ওই একই রকমই অঙ্ক, যে কোনো একটা উলম্ব তলের সাপেক্ষে বিনতিকোণ থিটা চৌম্বক মধ্যতল সাপেক্ষে, আর তার সঙ্গে ডেল্টা কোণে থাকা উলম্ব তলের সাপেক্ষে আপাত বিনতি, উলম্ব তলের সাপেক্ষে আপাত বিনতি, অর্থাৎ the apparent angle of dip with respect to another vertical plane। তাহলে একই রকম ছবিটা হবে, এইটা ভূচম্বক মধ্যতল, এর সাপেক্ষে বিনতিকোণ থিটা, আর এটা একটা উলম্ব তল ভাবা হয়েছে যেটা এর সঙ্গে ডেল্টা অ্যাঙ্গেলে আছে, তাহলে ডেল্টা হলো বিচ্যুতি কোণ, এই ডেল্টা কোণের সাপেক্ষে আপাত বিনতি হচ্ছে থিটা ড্যাশ। তাহলে আমরা লিখতেই পারি ট্যান থিটা ইজ ইকাল টু ভি বাই এইচ, আর ট্যান থিটা ড্যাশ ইজ ইকাল টু ভি বাই এইচ কস ডেল্টা। তাহলে এখান থেকে আমরা গুণ যদি করে দিই তাহলে এরকম হবে যে আমরা যদি রেশিও বের করি, ট্যান থিটা বাই ট্যান থিটা ড্যাশ ইজ ইকাল টু হবে ভি বাই এইচ ইজ টু ভি বাই এইচ কস ডেল্টা। তার মানে হবে 1 ইজ টু সেক ডেল্টা। এইটাই আমাদেরকে প্রুভ করতে দেয় অঙ্কে। এই টাইপের অঙ্কটা আমরা মনে রেখে দেবো। তার মানে আগে কনসেপ্টটা হয়ে গেলে এইটা খুব ইজি লাগবে। তো এই হলো আমরা ম্যাগনেটিজম পোর্শনে যাগুলো আলোচনা করেছিলাম তার কিছু অংশ থেকে গেছিলো, সেটা আমরা আলোচনা করলাম। এখনও বলা থাকলো যদি কোনো সমস্যা থাকে এই 3টে চ্যাপ্টার বা এই পুরো ম্যাগনেটিক পোর্শন নিয়ে, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি অসুবিধাগুলো দূর করার চেষ্টা করব। এই ক্লাসে যা কিছু হলো সবই শর্ট টাইপ আলোচনা হয়েছে, এগুলো একটু নিজেরা পড়ে নাও, তাহলে পড়ে নিলে কিন্তু পুরো ম্যাগনেটিক পোর্শনটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বা ম্যাগনেটিজমটা ক্লিয়ার হবে। ভালো থেকো। বন্ধুদেরকে অবশ্যই বলবো আমার এই চ্যানেলের যে লিঙ্ক আছে সেটা শেয়ার করে দিও একটু, আর তোমরাও ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও।
ভালো থেকো, পরের ক্লাসে দেখা হবে।